সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে বসে আজকের আমার এই ক্লাস উপভোগ করছো, সবাইকে বাদল ঝরা বর্ষা ঋতুর শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই কুশলে আছো এবং বাংলাদেশ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি নিজেরা যথাযথভাবে মেনে চলছো এবং অন্যকে মেনে চলার জন্য উদ্বুদ্ধ করছো। এ প্রত্যাশা রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সম্মান দ্বিতীয় বর্ষের নন মেজর রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে ভাববাদী দর্শনের জনক প্লেটো মন্তব্য করেছিলেন যে একটি রাষ্ট্রের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা যদি একই হাতে কেন্দ্রীভূত থাকে তাহলে শাসক গোষ্ঠী স্বৈরাচারী হয়ে উঠতে পারে। অর্থাৎ শাসক গোষ্ঠী জনকল্যাণের পরিবর্তে নিজ স্বার্থ পূরণের জন্য সেই ক্ষমতাকে ব্যবহার করতে পারেন। সেই একই সুর প্রতিধ্বনিত হয়েছে এরিস্টটল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রায় সকল রাষ্ট্র দার্শনিকের কণ্ঠে। আর এই কারণেই ঊনবিংশ শতাব্দীর দার্শনিক লর্ড অ্যাক্টর মন্তব্য করেছিলেন যে পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলুট পাওয়ার করাপ্টস অ্যাবসলুটলি। অর্থাৎ ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে এবং নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে। অতএব এই দুর্নীতি থেকে ক্ষমতা যাতে সত্যিকার অর্থই জনগণের জীবন, সম্পত্তি, স্বাধীনতা সংরক্ষণের নিমিত্তে ব্যবহৃত হয়, সেই কারণে দার্শনিকেরা বিভিন্ন তত্ত্ব উদ্ভাবন করেছেন। আর এই বিভিন্ন যুগ পরিক্রমায় সেটা বিভিন্ন দ্বার বেয়ে ক্রমান্বয়ে আমরা দেখিয়েছি যে লর্ড মন্টেস্কুর হাতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি তাত্ত্বিক দিক থেকে পরিপূর্ণতা লাভ করে। কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু এ নিয়ে আলোচনা করেছিলাম এবং আলোচনার প্রেক্ষাপটে আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে ক্ষমতার পূর্ণ বাস্তবায়ন সম্ভবও নয়, কাম্যও নয়। এই পরিপ্রেক্ষিতেই অর্থাৎ বাস্তবতার পরিপ্রেক্ষিতে ক্ষমতার স্বতন্ত্রীকরণ, পূর্ণ স্বতন্ত্রীকরণ যেহেতু সম্ভবও নয়, কাম্যও নয়, তাই এটাকে কিছুটা সংশোধন করে এর নমনীয় রূপ হিসেবে পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির আবির্ভাব হয়েছে। আমরা আজকে সেই পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই আমার ক্লাসে থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসে আমি সেটা শুরু করছি। তো আজকের ক্লাসে আমাদের যা যা থাকবে যে পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কিভাবে প্রয়োগ করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যে পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিটা কি। আসলে এটা হচ্ছে যে পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির মূল মন্তব্য হলো সরকারের যে তিনটা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটা বিভাগের মধ্যে এক ধরনের নিয়ন্ত্রণের এবং ভারসাম্য প্রতিষ্ঠা করা, যাতে তারা সবাই মিলে যে রাষ্ট্রীয় ক্ষমতার যে প্রধান উদ্দেশ্য জনকল্যাণ সাধন, সেই ক্ষমতাকে যথাযথভাবে প্রকৃত অর্থে জনকল্যাণ সাধনের নিমিত্তে ব্যবহার করতে পারে। অতএব বলা যায় যে এই জনকল্যাণার্থে কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ বাস্তবায়ন যেহেতু সম্ভব নয়, তো ওটার মানে নমনীয় রূপ হিসেবে কিন্তু এটা আবির্ভূত হয়েছে। তো অনেক সময় আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা অনেকটা কিছুটা বিপরীত অবস্থানও নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, যেখানে ওখানে বলা হয়েছিল যে কেউ কারো কাজে হস্তক্ষেপ করতে পারবে না, বরং এখানে বলা হয়েছে যে কিছুটা যদি পারস্পরিক নিয়ন্ত্রণ থাকে তাহলে প্রত্যেকেই তার স্ব ক্ষেত্রে দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করতে সক্ষম হবে এবং কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। অর্থাৎ এই নীতির পরে সরকারের তিনটি যে বিভাগ আছে তাদের মধ্যে একটি ভারসাম্য সৃষ্টির চেষ্টা করা হয়েছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে। অর্থাৎ যে প্রাতিষ্ঠানিক বলা যায় যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে সরকারের তিনটি বিভাগের মধ্যে মানে প্রত্যেকটি বিভাগ মানে এমন কতগুলো আনুষ্ঠানিক উপায় লাভ করে যার দ্বারা যে কোনো একটি বিভাগ অপর দুটি বিভাগ কর্তৃক স্ব মানে সাংবিধানিক ক্ষমতাকে কি করতে পারে, নিবৃত্ত করতে পারে। সেটাই হচ্ছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। তো হ্যামিল্টন ও অন্যান্য বিশেষজ্ঞগণের মতে যে এই ব্যবস্থাটা মানে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিটা এমন ভাবে সরকারের যে অভ্যন্তরীণ কাঠামো আছে সেখানে এমন ভাবে বিন্যাস করা হয় যাতে করে এর বিভাগ
বিভিন্ন মানে যাতে করে এর যে বিভিন্ন বিভাগগুলো আছে তাদের মধ্যে এদের পারস্পরিক সম্পর্কাদির মাধ্যমে অন্যান্য যে প্রত্যেক বিভাগ আছে এর নিজস্ব এখতিয়ারের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে, অর্থাৎ কেউ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেই ব্যবস্থা সেখানে করা হয়েছে। এবং আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা পৃথক পৃথকভাবে বন্টন করার যে নীতি গ্রহণ করা হয় সেই নীতিকে কার্যত বজায় রাখার, অর্থাৎ প্রত্যেক বিভাগকে স্ব এখতিয়ার লঙ্ঘন হতে নিবৃত্ত রাখার জন্যই কিন্তু নিয়ন্ত্রণ ভারসাম্য নীতি একটি উপযোগী পন্থা হিসেবে সেখানে গণ্য করা হয়। এবং কোনো রাজনৈতিক ব্যবস্থায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি তখনই গৃহীত হয় যখন কোনো কার্য পালন বা কোনো দায়িত্ব সম্পাদনের নিমিত্তে এক ব্যক্তি বা বিভাগের হাতে কি করা হয়, সম্পূর্ণ ক্ষমতা ন্যস্ত করা হয় না, বরং সেখানে এমন একটা পরিস্থিতির মানে সৃষ্টি করা হয় বা তৈরি করা হয় সেই অবস্থার মধ্যে যখন মানে সেখানে এক বিভাগের যে কোনো কার্যের ক্ষেত্রে অন্যান্য বিভাগকেও সে কার্য সম্পাদনের বিষয়ে অংশগ্রহণ বা নিয়ন্ত্রণে কিছুটা ক্ষমতা প্রদান করা হয়। আর এভাবেই নিয়ন্ত্রণ ও ক্ষমতা মানে নিয়ন্ত্রণ ও ভারসাম্য মানে আরোপের মাধ্যমে যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় কি করা যায়, ভারসাম্য আনয়ন করা সম্ভব। অর্থাৎ এখানে কেউ সরাসরি তাদের ক্ষমতা যদিও নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেক বিভাগের কার্য সম্পাদনের ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল, তাদের মধ্যে একটা এত করে তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে এবং কেউ স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা থাকবে না, এবং ক্ষমতার যে প্রকৃত উদ্দেশ্য জনকল্যাণ সেটা সত্যিকার অর্থেই সাধিত হবে। এখন আমরা আলোচনা করব যে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় যে পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিটা আসলে কিভাবে কাজ করছে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের তাত্ত্বিক ভিত্তি কিন্তু আমরা জানি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, কিন্তু আমরা যদি ব্যবহারিক দৃষ্টিতে দেখি তাহলে কিন্তু সেটা পরিপূর্ণ বাস্তবায়ন সেখানেও ঘটেনি, বরং তার পরিবর্তে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির উপর কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সেটাই কিন্তু কার্যকরী হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা, এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি সম্পৃক্ত থেকে উত্তর দেশের শাসন ব্যবস্থাকে কি করেছে, একটা পৃথক বৈশিষ্ট্যপূর্ণ একটা মর্যাদা সেখানে দান করেছে। এবং দেখা যাচ্ছে এই প্রসঙ্গে দেখা যায় যে ওয়াগ একটা মন্তব্য করেছিলেন যে নো feature of the American government, national and often local, is more characteristic than the separation of powers combined with precautionary checks and balance. অর্থাৎ যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় আসলে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতিকে দুটা নীতির মানে দুটা উপায়ে সেখানে প্রয়োগ করা হয়েছে। একটা হচ্ছে প্রতিষ্ঠানগত নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে ক্ষমতার ব্যবহারিক নিয়ন্ত্রণ। তো আমরা এখন এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে কিভাবে বিভিন্ন বিভাগের মধ্যে পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। এবং আমরা যদি সেটা আলোচনা করি, একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে যে শাসন বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগের উপর কিন্তু পরস্পরের একটা নিয়ন্ত্রণের বিষয় সেখানে স্পষ্ট হয়ে ওঠে। তো এটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে প্রথমে সেটা হচ্ছে আইন বিভাগ কর্তৃক শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন বিভাগ বলতে আইন বিভাগের নাম হচ্ছে কংগ্রেস। বাংলাদেশে যেমন জাতীয় সংসদ, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন বিভাগের নাম হচ্ছে কংগ্রেস, এবং কংগ্রেস হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, আবার নিম্ন কক্ষ হচ্ছে প্রতিনিধি সভা। এই দুইটা মিলিয়ে হচ্ছে তাদের আইন বিভাগ, সেটার নাম হচ্ছে কংগ্রেস। এবং সেটা কিভাবে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ করে, যদিও আমরা আগের ক্লাসে বলেছিলাম যে যার যার ক্ষমতা, কিন্তু সেখানেও কিন্তু আমরা নিয়ন্ত্রণ দেখেছি। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে আসলে যদিও বলা হয়ে থাকে যে প্রত্যেকটা বিভাগ আলাদা, কিন্তু না, প্রত্যেকটা বিভাগের উপরই প্রত্যেকটা বিভাগের নিয়ন্ত্রণ রয়েছে। তো প্রথমে সেটা হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হচ্ছে শাসন বিভাগীয় প্রধান, এবং উনি কিন্তু 4 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। এবং কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি কোনো গুরুতর অসদাচরণের অভিযোগ উত্থাপিত হয়, তাহলে তার কার্যকালের পূর্বেই কিন্তু কংগ্রেস কি করতে পারে, কোনো গুরুতর মানে অপরাধের অভিযোগের কারণে তাকে ক্ষমতা থেকে অপসারণ করতে পারে, অর্থাৎ যেটাকে ইমপিচমেন্ট বলা হয়, সেটার মাধ্যমে রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারেন। সেটা কে করতে পারে? কংগ্রেস।
কংগ্রেস করতে পারেন। তো সেটার মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতির উপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে। তারপর হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। মার্কিন যুক্তরাষ্ট্রের দেখা যায় যে শাসন বিভাগ যে আছে, শাসন বিভাগের প্রধান তো রাষ্ট্রপতি। তিনি কিন্তু উচ্চপদস্থ সকল কর্মকর্তাদেরকে নিয়োগদান করেন এবং তিনি যুক্তরাষ্ট্রের শাসন বিভাগের সকল উচ্চপদস্থ কর্মকর্তা, রাষ্ট্রদূত, ক্যাবিনেট সদস্য, তারপরে ধরো এবং যুক্তরাষ্ট্রের আদালতের বিচারপতিদের কিন্তু নিয়োগদান করেন। তবে রাষ্ট্রপতির এই নিয়োগ কিন্তু অনুমোদন করতে হয় কাকে? সিনেট, তাদের যে আইনসভা আছে উচ্চকক্ষ সিনেটকে, এবং সিনেটের 2/3 সদস্য কর্তৃক সেটা অনুমোদিত হতে হয়। এবং সিনেট যদি সেটা অনুমোদন না করে তাহলে রাষ্ট্রপতির এই নিয়োগ কিন্তু অবৈধ হয়ে যায়। যেমন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ছিলেন, উনি প্রতিরক্ষা সচিব পদে জন টাওয়ারের নাম প্রস্তাব করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সিনেটের সংখ্যাগরিষ্ঠ ভোটে সেটা বাদ হয়ে যায়। এইভাবে কিন্তু তোমার শাসন বিভাগের উপর আইনসভার একটা নিয়ন্ত্রণ থেকেই যাচ্ছে। তারপরে হচ্ছে এবং নিয়ন্ত্রণের ফলেও কিন্তু যার যার পরিধিতে শেষে সতর্ক হয়ে কাজ মানে করতে কিন্তু বাধ্য হচ্ছে। এটা কিন্তু ইতিবাচক দিক অবশ্যই আছে। তারপর হচ্ছে কংগ্রেসের আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা জানি যে আইন প্রণয়নের দায়িত্ব আইনসভা। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা যেহেতু কংগ্রেস, তার উপরই সেই আইন প্রণয়নের দায়িত্ব অর্পিত হয়েছে। কিন্তু আইন প্রণয়নের সংক্রান্ত বিষয়ে আমরা দেখি যে রাষ্ট্রপতি কিন্তু ভেটো উত্থাপন করতে পারে, কারণ কংগ্রেস যখন একটা আইন প্রণীত হয় তখন কিন্তু রাষ্ট্রপতি যখন সেটাতে সম্মতি দেন তখনই কিন্তু বিলে পরিণত হয়। কিন্তু রাষ্ট্রপতি যদি সম্মতি না দেন, পুনরায় যদি সেটা 2/3 সদস্যের ভোটে পাশ হয়ে যায়, তখন কিন্তু আর রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হয় না। তো এখানে একটা কংগ্রেসের কিন্তু প্রাধান্য আমরা লক্ষ্য করছি। তারপরে হচ্ছে যেটা অর্থ সংক্রান্ত ক্ষমতা। অর্থ সংক্রান্ত ক্ষমতার আমরা যে কোনো রাষ্ট্র পরিচালনার জন্য আসলে অর্থ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তাই, কারণ শাসন বিভাগের কার্য পরিচালনা তো যে কোনো বিভাগে অর্থ ছাড়া কি সম্ভব? কখনোই সম্ভব নয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বাজেট পাস থেকে শুরু করে কোনো কর ধার্য করা, সেটা বিলুপ করা, বা সরকারি অর্থ তহবিল থেকে যে কোনো অর্থ তোমার খরচ করার ক্ষেত্রে কি করতে হয়, সেটা কিন্তু সিনেটের মানে অনুমোদন নিতে হয়। এবং এভাবে দেখা যায় যে মানে তখন কংগ্রেসের অনুমোদন নিতে হয়। এভাবে দেখা যাচ্ছে রাষ্ট্রপতির উপর কংগ্রেসের কিন্তু একটা নিয়ন্ত্রণ থেকেই যাচ্ছে। তারপর হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা। তো বিচার সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মার্কিন সিনেট কি করে, এই যে রাষ্ট্রপতি, তারপরে হচ্ছে এক্ষেত্রে কিন্তু কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট কি করে, রাষ্ট্রপতি, তারপরে উপরাষ্ট্রপতি, বিচারপতি, অন্যান্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের কি করতে পারে, বিচার করতে পারে। যে ইমপিচমেন্টের কথা যেটা বলেছেন, এভাবে অভিশংসন করতে পারে, বাংলায় যেটাকে বলা হয়। তো আমরা বিভিন্ন সময় আমরা মানে কয়েক মাস আগে সেটা আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সেটা হয়েছিল, একটা অভিযোগ উত্থাপিত হয়েছিল। এবং অভিযোগের ক্ষেত্রে কিন্তু প্রতিনিধি সভা কিন্তু চার্জশিট প্রস্তুত করে। আর আর সিনেট হচ্ছে সংশ্লিষ্ট যে কোনো, সেটা রাষ্ট্রপতি হতে পারে, বিচারপতি হতে পারে, তারপরে হচ্ছে উপরাষ্ট্রপতি হতে পারে। তো যে অভিযোগটা আনা হয়েছে সেটা সত্যিকার অর্থে সঠিক কিনা সেটার উপর তারা আলাপ আলোচনা করে, এবং সিনেট কিন্তু সেটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোটে। তো এইভাবে রাষ্ট্রপতির উপর তার একটা নিয়ন্ত্রণ থাকে। তারপরে হচ্ছে ভেটো প্রয়োগের ক্ষমতা। তো আমরা জানি যে রাষ্ট্রপতি কংগ্রেস প্রণীত যে কোনো বিলে কিন্তু ভেটো প্রয়োগ করতে পারেন, প্রয়োগ করার ক্ষমতা আছে। মানে ভেটো মানে কি, আমি মানি না, হ্যাঁ ঠিক আছে, এটা উনি প্রয়োগ করতে পারেন। কিন্তু উনি ভেটো প্রয়োগ করার পর যদি মার্কিন যে তাদের যে কংগ্রেসের যে উচ্চকক্ষ সিনেট আছে সেখানে মানে বা মার্কিন কংগ্রেস যদি দ্বিতীয়বার 2/3 ভোট সাপেক্ষে বিলটি পুনরায় পাশ করার মাধ্যমে রাষ্ট্রপতি ভেটোকে কি করতে পারেন, বাতিল করে দিতে পারেন। এক্ষেত্রে রাষ্ট্রপতি নিক্সন যেটা করেছিলেন যে তার ভেটোকে বাতিল করে কংগ্রেস কর্তৃক ওয়ার পাওয়ার্স অ্যাক্ট প্রণয়ন করেছিলেন। তারপরে হচ্ছে আন্তর্জাতিক সন্ধি চুক্তি সম্পাদনের ক্ষেত্রে। তো আন্তর্জাতিক সন্ধি চুক্তি আমরা জানি রাষ্ট্রপতি যে কোনো রাষ্ট্রের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ধি চুক্তি মানে সম্পাদন করতে পারেন, সম্পাদনের অধিকারী। কিন্তু তার এ সকল সন্ধি চুক্তি কি করতে হয়, মার্কিন কংগ্রেসের যে উচ্চ কক্ষ আছে তার যে সদস্য সংখ্যা আছে তার 2/3 সদস্যের সমর্থন না হলে কিন্তু সেটা অনুমোদন হয় না। এবং ধরো রাষ্ট্রপতি একসময় একটা করেই ফেললো, কিন্তু পরবর্তীতে যদি সিনেট সেটা অনুমোদন না করে
সেটা কিন্তু বাতিল হয়ে যায়। এক্ষেত্রে এভাবে অনেক সন্ধি চুক্তি কিন্তু বাতিল হয়েছে। যেমন আমরা তৎকালীন রাষ্ট্রপতি উইলসন তার ভার্সাই সন্ধি যেটা এবং জাতিসংঘের যে চুক্তিপত্রে উনি মানে তৎকালীন সময়ে যে স্বাক্ষর করেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় মার্কিন সিনেট সেটা আর অনুমোদন করেননি, পরবর্তীতে সেটা বাদ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে জরুরি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে। জরুরি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জরুরি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানে রাষ্ট্রপতির একটা ক্ষমতা রয়েছে, কারণ তিনি রাষ্ট্রপতি জরুরি পরিস্থিতিতে কি করতে পারেন, প্রয়োজন হলে যদি প্রয়োজন হয় যুদ্ধ ঘোষণা করতে পারেন। তবে সেই ঘোষণা পরবর্তীতে কি হতে হবে, আইনসভার অনুমোদন লাগবে। সেটা এ পর্যায়ে আমরা আলোচনা করব। এ পর্যায়ে আমরা আলোচনা করব শাসন বিভাগ কর্তৃক আইন বিভাগের উপর নিয়ন্ত্রণ। আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা বিভাগের উপর প্রতিটা বিভাগের উপর প্রত্যেকটা বিভাগের উপর অপর দুটো বিভাগের কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে। তো শাসন বিভাগ কর্তৃক আইন বিভাগের এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম যে শাসন বিভাগের উপর কিভাবে আইন বিভাগ নিয়ন্ত্রণ করে। এ পর্যায়ে আমরা আলোচনা করব শাসন বিভাগ কিভাবে আইন বিভাগের উপর তার নিয়ন্ত্রণ আরোপ করে। তো আইন বিভাগ কিন্তু মানে শাসন বিভাগও কিন্তু আইন বিভাগকে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। তো প্রথমত যেটা সেটা হচ্ছে বাণীটা প্রেরণ করে কে, প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তো আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে আইন প্রণয়নের ক্ষমতা কংগ্রেসের উপর ন্যস্ত, অর্থাৎ আইনসভার উপর, এবং রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ করার অধিকারী। কিন্তু ভেটো প্রয়োগ করার পরও যদি সেটা কার্যকরী মানে পুনরায় সিনেটে কংগ্রেসে পাশ হয়ে যায়, তখন আর রাষ্ট্রপতির অনুমোদন লাগে না। কিন্তু বাণী প্রেরণের মাধ্যমে কিন্তু কি করেন, রাষ্ট্রপতি বা আইনসভাকে নিয়ন্ত্রণ করতে পারেন। বিশেষ করে রাষ্ট্রপতি কি করে থাকেন, রাষ্ট্রপতি যে সমস্ত বাণী প্রেরণ করেন সেগুলোর মধ্যে আইন প্রণয়নের কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা থাকে। এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে দলীয় ব্যবস্থার উদ্ভব হয়েছে, তো বা দলীয় ব্যবস্থা এখন বিদ্যমান আছে, তো সেক্ষেত্রে দেখা যায় রাষ্ট্রপতি যেই দল সেই দলের সংখ্যাগরিষ্ঠতা যদি সিনেটে থাকে, তাহলে রাষ্ট্রপতি বাণী প্রেরণের মাধ্যমে আইন প্রণয়নের নির্দেশনা দিয়ে থাকেন, এবং সিনেট কিন্তু সেই রাষ্ট্রপতির সেই বাণীকে উপেক্ষা করতে পারেন না। এবং তার দলীয় সদস্যরা যখন সংখ্যাগরিষ্ঠ থাকে তখন কিন্তু রাষ্ট্রপতির বাণীকে গুরুত্ব দিয়ে আইন প্রণয়ন করা হয়ে থাকে। যদিও সেটা প্রত্যাখ্যানের ক্ষমতা রয়েছে, কিন্তু দলীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেটা তেমন একটা সুযোগ থাকে না। তারপরে যেটা সেটা হচ্ছে ভেটো প্রয়োগ। আমরা জানি যে মার্কিন আইনসভা তথা কংগ্রেস প্রণীত আইন রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত কি হয় না, কার্যকরী হয় না। এবং রাষ্ট্রপতি কিন্তু কংগ্রেস প্রণীত যে কোনো আইনে বা বিলে কি করতে পারেন, ভেটো প্রয়োগের মাধ্যমে উক্ত আইনকে আটকে দিতে পারেন। তো যদিও কংগ্রেস পুনরায় যদি 2/3 ভোটে তোমার যদি পুনরায় পাশ করে নেয়, তাহলে আর তখন রাষ্ট্রপতি তখন স্বাক্ষর দিতে বাধ্য, আর না দিলেও সেটা আইনে পরিণত হয়ে যায়। কিন্তু আমরা আবার অনেক সময় ধরো রাষ্ট্রপতি পকেট ভেটোর মাধ্যমে বিলটা আটকে রাখতে পারেন। তো সেক্ষেত্রে যদি কংগ্রেসের অধিবেশন শেষ হয়ে যায়, তখন বিলটাও আর কিন্তু আর পাশ হয় না। এবং এভাবে দেখা যায় যে আবার অনেক সময় ভেটো প্রয়োগের মাধ্যমেও তারা আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাবেক প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট, তিনি এভাবে ভেটো প্রয়োগের মাধ্যমে 3টি সাধারণ মানে 372টি সাধারণ ভেটো এবং 263টি পকেট ভেটোর মাধ্যমে কি করেছিলেন, অনেক আইন বিভাগকে নিয়ন্ত্রণ করেছিলেন। তারপরে যেটা সেটা হচ্ছে মানে বাণী প্রেরণ, ভেটো প্রয়োগ, অধিবেশন আহ্বান। তো অধিবেশন আহ্বানের মাধ্যমেও কিন্তু রাষ্ট্রপতি কি করতে পারেন, কংগ্রেসকে নিয়ন্ত্রণ করতে পারেন। কারণ রাষ্ট্রপতি যদি কোনো জরুরি প্রয়োজন, ধরো প্রাকৃতিক দুর্যোগ, বা আমরা তো যুদ্ধ অবস্থা, জরুরি পরিস্থিতি বলতে সেগুলো বুঝে থাকি, বা জাতির যে কোনো ক্রান্তি লগ্নে উনি কংগ্রেসের বিশেষ অধিবেশন কি করতে পারেন, আহ্বান করতে পারেন। এবং এক্ষেত্রে কিন্তু উনি কংগ্রেসের উভয় কক্ষের অধিবেশনে আহ্বান করতে পারেন। যেমন রাষ্ট্রপতি উইলসন কি করেছিলেন, 1913 সালে কংগ্রেসের বিশেষ অধিবেশন আহ্বান করেছিলেন। তো এইভাবে দেখা যায় যে শাসন বিভাগ কর্তৃক আইন বিভাগের উপর কিন্তু নিয়ন্ত্রণ থেকেই যাচ্ছে। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব বিচার বিভাগ কর্তৃক, মানে বিচার বিভাগ কিভাবে শাসন বিভাগকে
নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, বিচার বিভাগ, বিচার বিভাগও কি, বিচার বিভাগও কিন্তু আসলে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সাংবিধানিক ভাবে সেটা করে থাকে। তো এভাবে কিন্তু নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু শাসন বিভাগের উপর বিচার বিভাগেরও একটা কি আছে, নিয়ন্ত্রণ আছে। এবং এবং যার মাধ্যমে কিন্তু একটা ভারসাম্য রক্ষিত হয়ে থাকে, ক্ষমতার একটা ভারসাম্য রক্ষিত হয়ে থাকে। তো প্রথমে হচ্ছে যেটা, সেটা হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা। আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা। বিচার বিভাগ কি করতে পারে, রাষ্ট্রপতির ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এই ক্ষমতাটা নিয়ন্ত্রণ করতে পারে বিচার বিভাগ তার বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতার মাধ্যমে। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে আসলে বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতাটা কি। আসলে বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে আমরা বুঝে থাকি যে বিচার বিভাগ সংবিধান প্রদত্ত যে ক্ষমতা বলে তোমার শাসন বিভাগের যে কোনো সিদ্ধান্ত অথবা আইনসভা প্রণীত যে কোনো আইনকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করতে পারে, সেটাই হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা। অর্থাৎ এই ক্ষমতাটার মাধ্যমে বিচার বিভাগ কি করতে পারে, আইন বিভাগ এবং শাসন বিভাগের মানে আইন বিভাগের যে কোনো আইন এবং শাসন বিভাগের যে কোনো সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা পরীক্ষা করতে পারে, এবং যদি মনে হয় তার কাছে যে সেটা সংবিধান বিরোধী, তাহলে সেটা কি করতে পারে, সেটা বাতিল করতে পারে। তো এইভাবে এই বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে কি করতে পারে যে সেটা তার এই সাংবিধানিক এখতিয়ার বহির্ভূত বা রাষ্ট্রপতির কোনো সিদ্ধান্ত যদি সংবিধান বহির্ভূত হয় বা সংবিধানের বিরোধী হয়, তাহলে সেটা বাতিল করে দিতে পারে বা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে 1952 সালে রাষ্ট্রপতি ইস্পাত কারখানা সরকার কর্তৃক দখলের আদেশ জারি করলেও আদালত এ সংক্রান্ত আদেশকে কি করে দেয়, বাদ করে দেয়। তারপরে যেটা, সেটা হচ্ছে সংবিধান সমুন্নত রাখার ক্ষেত্রে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে সমুন্নত রাখার দায়িত্ব কিন্তু বিচারপতিদের হাতে দেওয়া হয়েছে, এবং বিচারপতিরা কিন্তু এও মানে তাদের শপথ গ্রহণ করে থাকেন সংবিধানকে সমর্থন ও রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। যা মানে এই ধরনের একটা মনস্তাত্ত্বিক চাপ কিন্তু রাষ্ট্রপতির উপর থাকে এবং নৈতিকভাবে তার উপর একটা বাধা ক্রিয়াশীল থাকে। তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে রিট জারির মাধ্যমে আদালত বিভিন্ন রিট জারি করে, এবং বিভিন্ন রিট জারির মাধ্যমে কিন্তু কি করতে পারে, শাসন বিভাগকে মানে তোমার নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, করতে পারে। তো এ পর্যায়ে আমরা আলোচনা করব, যে শাসন বিভাগ কর্তৃক বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ। তো এক্ষেত্রে আমরা এতক্ষণ দুইটা বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম, যে আইনসভার উপর শাসন বিভাগের নিয়ন্ত্রণ, শাসন বিভাগের উপর আইনসভার নিয়ন্ত্রণ, আবার শাসন বিভাগের উপর বিচার বিভাগের নিয়ন্ত্রণ। এ পর্যায়ে আমরা শাসন বিভাগ আবার কিভাবে বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ করে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে যেটা, যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। তাদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার জন্য আসলে কারো উপর সংস্থার উপর কিন্তু নির্ভর করতে হয় না। যদিও নির্ভর করতে না হয়, তারপরও কতিপয় ক্ষেত্রে শাসন বিভাগ কি করে থাকে, বিচার বিভাগের উপর কিন্তু নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। তো প্রথমত হচ্ছে যেটা, সেটা হচ্ছে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারপতিদের কে নিয়োগদান করেন, আমি কিন্তু আগে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতির এই নিয়োগ কিন্তু সিনেট কর্তৃক, মানে তাদের যে আইনসভা আছে উচ্চকক্ষ, সিনেট কর্তৃক অনুমোদন সাপেক্ষ। এবং এই অনুমোদন তথাপিও কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিচার বিবেচনার একটা প্রভাব কিন্তু থাকে, এবং এর মাধ্যমে কিন্তু শাসন বিভাগ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে শাস্তি বা দণ্ড হ্রাস, মৌকুব বা বাতিলের ক্ষেত্রে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতির ইমপিচ ব্যতীত, মানে তার ইমপিচমেন্ট ব্যতীত আদালত কর্তৃক যে কোনো শাস্তি, দণ্ড, মৌকুব, হ্রাস বা বাতিল করতে পারে। কে পারে? রাষ্ট্রপতি পারে। এবং এ ক্ষমতা প্রয়োগের ফলে বিচার বিভাগের কার্যক্রম কিন্তু মানে রাষ্ট্রপতি তথা শাসন বিভাগ দ্বারা কি হয়ে থাকে, নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আদালতের রায় বাস্তবায়নের অস্বীকৃতি। তো আদালতের রায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি আদালতের রায়
কে কার্যকরী করতে অনেক সময় অস্বীকৃতি জ্ঞাপন করে আদালতকে কিন্তু অসহায় অবস্থায় ফেলে দিতে পারেন। এভাবে শাসন বিভাগ কি করে বিচার বিভাগকে আসলে নিয়ন্ত্রণ করতে পারে, বা তার একটা প্রভাব কিন্তু সেখানে বজায় থাকে। বিচার বিভাগ ইচ্ছা করলে যা খুশি তা করতে পারে না। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব আইন বিভাগ কর্তৃক বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ, অর্থাৎ আইন বিভাগ কিভাবে বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ করে। কারণ আমরা দেখেছি সেখানে প্রত্যেকটা বিভাগের উপর কি রয়েছে, তাদের একটা নিয়ন্ত্রণ কিন্তু সেখানে কিন্তু রয়েছে। তো আইন বিভাগ কর্তৃক বিচার বিভাগের উপর কিভাবে নিয়ন্ত্রণ আরোপ হয় সেটা আমরা দেখব। যে রাষ্ট্রপতি যদিও আইন বিভাগ যদিও তোমার হচ্ছে আইন প্রণয়নের ক্ষেত্রে স্বাধীন, এবং রাষ্ট্রপতি যদিও আইন বিভাগ কর্তৃক আইন বিভাগ যদিও আইন প্রণয়নের ক্ষেত্রে স্বাধীন, কিন্তু তথাপি আইন বিভাগ কর্তৃক কি রয়েছে, বিচার বিভাগের উপর একটা নিয়ন্ত্রণ রয়েছে। এবং অনেকাংশে দেখা যায় যে রাষ্ট্রপতি যদিও শাসন ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তার ক্ষমতা অনেকাংশে আইন বিভাগ তথা মানে মানে আইন বিভাগ কর্তৃক বিচার বিভাগের উপর আইন বিভাগ কর্তৃক বিচার বিভাগের কিন্তু একটা নিয়ন্ত্রণ থেকে থাকে। যেমন অধস্তন আদালত গঠন ও বিরূপ সাধনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে যে অধস্তন আদালত আছে তাদের গঠন ও বিলোপ সাধনের ক্ষেত্রে, বা তাদের যে জাতীয় আদালত আছে সেখানেও কিন্তু দেখা যায় কি হয়, মানে আইন বিভাগের একটা নিয়ন্ত্রণ থেকে থাকে কিন্তু। তারপর হচ্ছে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, এবং বিচারপতি আমরা নিয়োগের ক্ষেত্রে আমরাও জানি বিচারপতিটা নিয়োগ করেন কি, আসলে বিচারপতি নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। কিন্তু বিচারপতি যেহেতু রাষ্ট্রপতি নিয়োগ করেন, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতিদের নিয়োগ আসলে নির্ভর করে কাদের উপরে, রাষ্ট্রপতি নিয়োগ দান করেন, কিন্তু সেটা রাষ্ট্রপতি সেই নিয়োগটা কিন্তু সিনেট কর্তৃক অনুমোদিত হতে হয়। তো অতএব সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আইন বিভাগ কি করে থাকে, মানে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাদের কিন্তু একটা প্রভাব থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় মার্কিন সুপ্রিম কোর্ট বিচারপতিদের তাদের যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাদের একটা প্রভাব বিস্তার থাকে, এবং এই প্রভাব বিস্তারের মাধ্যমে কিন্তু তারা নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে হচ্ছে তিনটা হচ্ছে বিচারকদের সংখ্যা নির্ধারণ। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস আছে, সুপ্রিম কোর্টের বিচারকদের সংখ্যা কত হবে তারা কিন্তু সেটা নির্ধারণ করতে পারে। এভাবে একটা নিয়ন্ত্রণ তাদের থেকে যায়। তারপর হচ্ছে আইন প্রণয়নের মাধ্যমে। আইন প্রণয়নের মাধ্যমে কিভাবে, কারণ আইন সবার কাজই হচ্ছে কি আইন প্রণয়ন করা। অতএব আইন প্রণয়নের মাধ্যমে কিন্তু সে ইচ্ছা করলে বিচার বিভাগীয় সিদ্ধান্ত রূপ এবং বিভিন্ন ধরনের বিধি নিষেধ অপসারণের মাধ্যমে কংগ্রেস কিন্তু মানে বিভিন্ন ধরনের বিধি নিষেধ তারা কি করতে পারে, বা অপসারণের মাধ্যমে কিন্তু কংগ্রেস আইন প্রণয়ন করতে পারে। কারণ বিচার বিভাগের সিদ্ধান্ত রোধ করে কোনো যদি আইন প্রণয়ন করে, তাহলে তার সেই বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা থাকবে না, এবং সেই ক্ষমতাও তারা প্রয়োগ করতে পারবে না। তো এভাবেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে, এবং বিচার বিভাগকে নিয়ন্ত্রণের জন্য দেখা যাচ্ছে যে আইন বিভাগ যে কোনো আইন কিন্তু প্রণয়ন করতে পারে। ফলে বিচার বিভাগ সুপ্রিম কোর্ট তাতে করে একটা মানে কি করবো, একটা অকওয়ার্ড সিচুয়েশন পড়ে যেতে পারে। তো এইভাবেও কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে। এরপর যে আমরা আলোচনা করব যে বিচার বিভাগ কর্তৃক আইন বিভাগের উপর নিয়ন্ত্রণ। আবার অনুরূপভাবে বিচার বিভাগ তথা যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্ট আছে তারও কিন্তু একটা আইন বিভাগের উপর, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে তোমার আছে তাদের যে আইনসভা কংগ্রেস তার উপরে একটা নিয়ন্ত্রণ রয়েছে। কারণ দেখা যায় যে মার্কিন কংগ্রেস প্রণীত আইনের বৈধতা যায়, এবং আমরা জানি মার্কিন কংগ্রেস প্রণীত যে কোনো আইন বৈধতা বিচার করার ক্ষমতা কিন্তু আদালতের রয়েছে। কারণ আদালতকে তো সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট মানে আদালত যে সুপ্রিম কোর্ট তাকে তো সংবিধান ক্ষমতাই দিয়েছে যে তারা যে কোনো আইনের বৈধতা সেটা সংবিধান সম্মত কিনা সেটা আইন কিন্তু তারা যাচাই বাছাই করতে পারে, এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে মনে যদি হয় যে মার্কিন আইনসভা সংবিধানকে লঙ্ঘন করে কোনো আইন প্রণয়ন করেছেন, বা যে আইনটা প্রণয়ন করেছেন সেটা সংবিধান সম্মত নয়, তাহলে সেই আইনটাকে কি করতে পারে,
বিচার বিভাগ সেটাকে বৈধতা যাচাই করে সেটা যদি তাদের কাছে মনে হয় যে অবৈধ সংবিধানের নিরিখে, তাহলে তারা সেটাকে কি করতে পারে, তা বাতিল করে দিতে পারে। তো একটা জিনিস আমরা উপরে আলোচনা থেকে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠলো, যে আসলে এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিভাগের উপর নির্ভরশীল। তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে বিরাজমান পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি সেখানে কার্যকর রয়েছে। এবং এবং আমরা সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে এই কথাটাই বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বিদ্যমান থেকে সংবিধানের ভিত্তি, তারপরে ক্ষমতা স্বতন্ত্র, সংবিধানের ভিত্তি মানে যেটা মূল ভিত্তি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, সেটাকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করে সমগ্র শাসন ব্যবস্থায় সমগ্র বিভাগের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে একটা গতিশীলতা দান করেছে। এবং এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রে কি করেছে, মানে তাদের যে যথার্থ জনকল্যাণ, যথার্থ গণতন্ত্রের চর্চা, সেটা কিন্তু সঠিকভাবে অগ্রসর হচ্ছে। এবং এই পারস্পরিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির সপক্ষে বলতে গিয়ে হয়তোবা এই কারণে তোমার নার অ্যান্ড ক্যাপনার একটা কথা বলেছেন যে দিস separation বা check and balance policy যেটা আছে সেটা কংগ্রেস could not become to unresolvable in the laws it passed. The president could not become a dictator and the court could not oppose forever the other two branches of government. ঠিক আছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা বিভাগেই স্ব তাদের যে দায় মানে পরিধি আছে সেটার মধ্যে থেকে প্রত্যেকেই স্ব পরিধির মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব সম্পাদন করবে। এবং পাশাপাশি কেউ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এবং তাদের ক্ষমতা যাতে সত্যিকার অর্থে জনকল্যাণার্থে ব্যবহার হয়, সেজন্য নিয়ন্ত্রণ ও ভারসাম্য রয়েছে। প্রত্যেক বিভাগের কাজ এককভাবে সম্পাদন করতে পারবে না, অন্য বিভাগের উপর নির্ভরশীল হতে হবে এবং একটি বিভাগের উপর অন্য দুটি বিভাগের কিছুটা নিয়ন্ত্রণ ও ভারসাম্য থাকবে। এত করেই প্রকৃত জনকল্যাণ সাধিত হবে। এটাই ছিল তাদের আসলে কি বলবো চেকস এন্ড ব্যালেন্স পলিসির মূল উদ্দেশ্য। এবং আমরা পরিশেষে একটাই কথা বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা আসলে এই যে চেকস এন্ড ব্যালেন্স পলিসি আছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে একটা গতিশীল করেছে, তাদের গণতন্ত্রকে গতিশীল করেছে এবং তাদের শাসন ব্যবস্থাকে আধুনিক কালের যুগোপযোগী শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত করেছে, যা প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাম্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমাদের এখানে, পরবর্তী ক্লাসে আমাদের আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এই প্রত্যাশা রেখে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।